একটা নিউমেরিক ফিগার হবে, তাই না? যেমন যে চান্স অফ টুমরোজ রেইন, আমি বলি 40% চান্স বা 50% চান্স, যখন নিউমেরিক্যালি আমি বলে দেবো তখন এটা হবে একটা রিগ্রেশন প্রবলেম। আর যখন এটা ইয়েস অর নোতে আসবে কিংবা কোনো কোনো মাল্টিপল ক্লাসে ভাগ করা যেটা বলবো আর কি, হ্যাঁ, যে ডায়াবেটিক অর নন ডায়াবেটিক কিংবা ক্যান্সার নন ক্যান্সার, তাই না, উইন আর লস বা উইন ড্র, কোন একটা গেমের আমি প্রেডিকশন কিভাবে, হ্যাঁ, মডেলের পারফরমেন্স কেমন হবে ও কিছু মেট্রিক্স আছে, তাই না, যে সেগুলোকে বলা হয় যে রিগ্রেশন ম্যাট্রিক্স। তো রিগ্রেশন ম্যাট্রিক্সের মধ্যে কি কি আছে, যে যেমন আমরা কি বের করি মডেলটা টেস্ট করার জন্য, যেমন আমরা মিন অ্যাবসলিউট ভ্যালু বের করি, তাই না, সরি মিন অ্যাবসলিউট এরর বের করি আর কি, যে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু কত ছিল এবং প্রেডিক্টেড ভ্যালু তার ডিফারেন্সটা আর কি, তাই তো। তারপরে মিন স্কোয়ার এরর, ওই ডিফারেন্সটা বা এররটার আবার মিন স্কোয়ার বের করি আর কি। আর একটা হলো আর স্কোয়ার এরর। আর স্কোয়ার এররটা ইম্পর্টেন্ট, এটাই আসলে একটা মডেলের পারফরমেন্স বলে দেয় আর কি। আমি এটা একটু আলাপ করি, যে মেন আর স্কোয়ার, আর টু স্কোর অংশ বলা হবে, আর স্কোয়ার, আর টু স্কোর বলা হয় আর কি এটাকে। আর টু স্কোরটা আমি একটু আলাপ করছি। এই ছবিতে দেখা যাচ্ছে, দেখো যে এই যে আমাদের এইগুলো সব, এইগুলো আমাদের ডাটা পয়েন্ট, এইখানে যেটা করা হয়েছে, এখানে জাস্ট একটা অ্যাভারেজ নেওয়া হয়েছে, তাই না, ওয়াই ভ্যালুগুলোর অ্যাভারেজ দিয়ে এই লাইনটা এক্স ভ্যালুর চেঞ্জের সাথে দেখো ওয়াই ভ্যালু কোনো চেঞ্জ নেই। স্যার স্ক্রিনটা এখনো শেয়ার হয় নাই স্যার। হ্যালো, এই তোমরা একটু মিউট করো, হ্যাঁ স্যার স্ক্রিনটা শেয়ার হয় নাই স্যার। ওই শেয়ার হয় নাই, তখন আমি কি বলতেছি, ওকে। আমার মনে হয় এবার দেখা যাচ্ছে, তাই না? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, ফাইন। তো আমি যেটা বলছিলাম যে আমরা রিগ্রেশন ম্যাট্রিক্স যদি, হ্যাঁ, কোথাও এরকম কোশ্চেন করা হয় যে রিগ্রেশন ম্যাট্রিক্সটা কি আসলে, তাই না? তো রিগ্রেশন ম্যাট্রিক্স সেটাই যেটা দিয়ে আমরা একটা মডেল, রিগ্রেশন মডেলের আমরা পারফরমেন্স বের করি। যেমন আমি যেটা বললাম মিন স্কোয়ার্ড এরর, তারপর মিন অ্যাবসোলিউট এরর, এবং মানে যেটা আর একটা হলো আর টু স্কোর, তাই না? আর টু স্কোরটাই আসলে বলে দেয়, নিউমেরিক্যালি বলে দেয় যে আসলে মডেলটার পারফরমেন্স কেমন হলো আসলে। তো সেটা আমি একটু ডিসকাস করছিলাম ডিটেল, যে আর টু স্কোরটা দেখো এখানে এই যে আমাদের স্টারগুলো বা সবুজগুলো যেগুলো দেখা যাচ্ছে, এইগুলো আসলে এক একটা ডাটা পয়েন্ট। তো এই ডাটা পয়েন্ট আমি তাহলে এখান থেকে আমি দেখো এরর গ্লাবার, তাই না, এটা যোগ করতে পারি। তো এটা জেনারেলি কি হবে, একটা তৈরি করছে এবং সেটা ধরো যেটা অ্যাভারেজ লাইনের চেয়ে বেটার পারফরমেন্স দিবে, এটাই স্বাভাবিক। তাছাড়া তো আমরা মডেল তৈরি করতাম না, অ্যাভারেজ করে দিয়ে দিতাম একটা লাইন, তাই না? তার নিচেরটা অবশ্যই এটা জেনারেলি বেটার হবে আর কি, আমাদের মডেলের রিগ্রেশন লাইন সেটা বেটার হবে অ্যাভারেজ লাইনের চেয়ে, এটাই স্বাভাবিক। এই জন্য আর টু স্কোরের ফর্মুলাটা দেখো এখানে, যে আর টু স্কোর সমান সমান এইটা কি, ওপরে হলো আমাদের রিগ্রেশন লাইনের, রিগ্রেশন লাইনে মিন স্কোয়ার্ড এরর, আর নিচেরটা হলো ডিভাইডেড বাই ওই রিগ্রেশন লাইন, মানে কোনটা, এই যে প্রথমটা মানে অ্যাভারেজ লাইনের এরর আর কি। প্রথমটা হলো মডেলের এরর, মডেল যখন প্রেডিকশন মডেলের স্কোয়ার্ড এরর আর কি, আর নিচেরটা হলো অ্যাভারেজ, ওই লাইনটা যদি অ্যাভারেজ হয়, অ্যাভারেজ ভ্যালু দিয়ে তৈরি হয়, তো সেইটার যে এররটা হয়। তো বোঝাই যাচ্ছে দেখো যে নিচেরটা সবসময় বড় হবে, নিচেরটা সবসময়
বড় হবে উপরেরটার চেয়ে, অর্থাৎ ডিনোমিনেটর বড় হবে। ডিনোমিনেটর যদি বড় হয় তাহলে এই পুরো টার্মটা যে এইটা পুরো টার্মটা কিন্তু ছোট হবে। নিউমারেটর ছোট, ডিনোমিনেটর বড়, তাহলে তাহলে এই পুরোটা ছোট হবে। যদি এটা যত ছোট হবে তত 1 মাইনাস 1 মাইনাস ছোট, অর্থাৎ R2 যত ভ্যালুটা বড় দেখাবে তত কিন্তু কি হবে, মডেলটা বেটার হবে। মানে আইডিয়াল কেসে কি হবে দেখো, আইডিয়াল কেসে এই প্রেডিকশন উপরেরটা 0 হয়ে যাবে, তাই না? উপরেরটা 0 বা অনেক ছোট, নিচেরটা এভারেজটা অনেক বড় আর কি, বা ডিনোমিনেটর চেয়ে অনেক ছোট হবে। এটাই স্বাভাবিক হবে যত মডেল ভালো হবে, মানে অ্যাভারেজের চেয়ে অনেক ভালো কাজ করবে, মানে বেটার পারফরমেন্স দেবে। তখন কি হবে, এই টার্মটা ক্লোজ টু জিরোর কাছাকাছি চলে যাবে। উপরে যেহেতু অনেক ছোট, নিচে অনেক বড়, 0, তার মানে 1 মাইনাস 0 মানে 1, অর্থাৎ 100%। অর্থাৎ R2 স্কোর যখন দেখা যাবে যে 100% বা 100%-এর কাছাকাছি, তখন বলতে হবে যে মডেলটা খুব ভালো পারফর্ম করছে। আর খারাপ পারফর্ম কখন করবে, দেখা গেল যে এটা ওপরেরটা আমি একটা ভ্যালু যদি ধরেই নিই যে ওপরেরটা ভ্যালু হয়েছে 5 আর নিচেরটার ভ্যালু হলো 10, তাহলে দেখা যাবে যে এটা হবে 0.5, তাই না? ওপরেরটা হলো আমাদের 5, এই যে 5 ডিভাইডেড বাই 10, তাহলে এটা 0.5 হবে, 0.5। তাই এটা 1 মাইনাস 0.5 মানে 50% হইলো আর কি। তার মানে উপরে কিছু ভ্যালু পাওয়া গেছে, এই কারণেই আসলে আমাদের মডেলটার পারফরমেন্স হয়ে গেছে কত, 50%। আর আরেকটা কেস কি হইতে পারে, দুটো কি সমান হইতে পারে? দুটো সমান হলে কিন্তু এটা 0 হয়ে যাবে। তার মানে মডেলটা এত খারাপ হয়েছে যে এর অ্যাভারেজ পারফরমেন্স, মানে অ্যাভারেজ রিগ্রেশন লাইনের পারফরমেন্স এবং এই মডেলের রিগ্রেশন লাইনের পারফরমেন্স সেম, উপর নিচে সেম হওয়া মানে, তো উপর নিচে সেম হওয়া মানে এটা কিন্তু 1 হবে এখানে। 1 মাইনাস 1 মানে এটা R2 স্কোর এখানে 0 হয়ে যাবে। তো কখনো যদি দেখো যে R2 স্কোর 0 হয়েছে, তাহলে বুঝতে হবে যে এই মডেল একেবারে মানে পোরলি পারফর্ম, খারাপ, খুবই খারাপ পারফর্ম করছে। কারণ এটা মানে একটা অ্যাভারেজ লাইন যেভাবে পারফর্ম করে, অ্যাভারেজ রিগ্রেশন লাইন, এও কিন্তু সেম কেস। আচ্ছা, তার মানে তো বুঝলাম। তার মানে R2 স্কোর জেনারেলি কি হয়, 0 থেকে 100-র মধ্যে, এটা 0% থেকে 100%-এর মধ্যে ভ্যারি করবে আর কি। তো যত হায়ার ভ্যালু হবে এটা, তত মডেলের পারফরমেন্স বোঝাবে ভালো। আচ্ছা, একটা কোশ্চেন এখানে আসতে পারে যে হোয়েদার R2 স্কোর বি নেগেটিভ, কখনো কি নেগেটিভ হওয়া সম্ভব? হ্যাঁ, দেখো ম্যাথমেটিক্যালি নেগেটিভ হইতেই পারে। কারণ হচ্ছে কি, ওপরে যদি নিউমারেটর যদি বড় হয়ে যায় ডিনোমিনেটরের চেয়ে, ওপরেই ধরো আছে 10 আর নিচে আছে 5, তাহলে কত হবে, এটা 2 হবে, এটা 2 হবে। তো 2 হলে কি হবে, 1 মাইনাস 2 মানে এটা -1 হয়ে যাবে। মানে থিওরিটিক্যালি সম্ভব, কিন্তু প্র্যাকটিক্যালি খুব রেয়ার কেস এটা যে মাইনাস হয়ে যাওয়া আর কি। মাইনাস তো তার মানে কি, মাইনাস একটা প্রশ্ন আসতে পারে অনেক সময় ইন্টারভিউ বোর্ডে যে R2 স্কোর হইতে R2 স্কোর নেগেটিভ অর নট, কখন নেগেটিভ হইতে পারে কিনা। এর আনসার কি হবে, ইয়েস, এটা থিওরিটিক্যালি সম্ভব। যে ফর্মুলা আমাদের দেওয়া আছে সেখানে এটা মাইনাস হওয়া সম্ভব, তবে এটা প্র্যাকটিক্যালি ভেরি ভেরি রেয়ার। কারণ হচ্ছে কি, মানে এমন একটা মডেল তৈরি করলাম যেটা অ্যাভারেজের চেয়েও খারাপ। আর অ্যাভারেজের চেয়েও তো খারাপ হইতে পারে না, অ্যাভারেজের জন্য তো আর কোনো মডেল লাগছে না আমার। আমি খালি মানে সবগুলো যোগ করে ভাগ দিলেই তো আমাদের একটা অ্যাভারেজ লাইন পেয়ে যাবো আর কি। তো এটার চেয়ে খারাপ কখন হতে পারে, আমি ধরো এমন একটা লাইন টানছি বা মডেল এত মানে এরকম একটা লাইন দেখাচ্ছি আমি, ধরো আমি একটা রিগ্রেশন লাইন, সরি, এটা হলো আমাদের অ্যাভারেজ লাইন। রিগ্রেশন লাইনটা কেমন, আরে রিগ্রেশন লাইনটা এরকম করছে, এইটা মানে কোনো সম্পর্ক নাই ডাটার সাথে আর কি। তখন দেখা যাবে যে এইটারই এরর বেশি হবে এইটার চেয়ে, অ্যাভারেজ লাইনের চেয়ে। তো তখন এটা নেগেটিভ আসতে পারে আর কি। তো নেগেটিভ আসে মানে বুঝবা যে সামথিং রং আর কি, যেখানে আসলে মডেল কিছু মানে কিছু একটা এরর হয়েছে, কিছু একটা প্রবলেম হয়েছে, এটা জেনারেলি আসার কথা না। তবে থিওরিটিক্যালি আমি দেখছি যে এই
থেকে আমাদের এই ফর্মুলা থেকে এটা নেগেটিভ আসতে পারে, তবে এটা জেনারেলি আসবে না সোজা। আচ্ছা, এই পর্যন্ত কোনো কোশ্চিন আছে কিনা তোমাদের, বা আমি তোমাদেরকে মানে বোঝাতে সক্ষম হইলাম কিনা আফটার স্কোরের সিগনিফিকেন্সটা? হ্যালো, বোঝা গেছে স্যার। আচ্ছা ফাইন, এগুলো তোমাদের একটু জানাই আছে, আমি জাস্ট একটু রিকল করে দিচ্ছি। আজকে আমি একটা জাস্ট এক্সাম্পল তৈরি করব আর কি, একটা জাস্ট প্রোগ্রামের একটা ফ্লেভার দেওয়ার জন্য আমি একটা নিজে একটা ডাটা সেট তৈরি করব এখানে, করে একটা মডেল তৈরি করার চেষ্টা করব, এবং সেখানে দেখবো যে আমার মডেলের পারফরমেন্স কেমন হচ্ছে এইটা একটু দেখার চেষ্টা করব। তো কিছুই না, আমি একটু এক্সেলে প্রথমে চলে যাব। এক্সেলে চলে গিয়ে আমি এক্সেলটা ওপেন করে নিলাম। আমি একটা সিজিপিএ প্রেডিক্টর বানাবো ধরো রেটের জন্য, হ্যাঁ, যে ওকে এটা ধরো আওয়ার্স, আর এটা হলো সিজিপিএ। তার মানে কি, ধরে নিলাম যে আমি একটা স্টাডি করছি। স্টাডিটা কি, যে স্টুডেন্টরা একটা সেমিস্টারে কত ঘন্টা পড়ে এবং তার সিজিপিএ কত হয়, এরকম একটা আমি স্টাডি করছি আর কি, তাই না? এবং মেশিনকে এই ডাটাগুলো আমি দিব, দেওয়ার পরে সে ডাটাতে ট্রেন হয়ে যাবে, এবং পরে যেন সে বলতে পারে যে কতক্ষণ পড়লে কত সিজিপিএ হয় আর কি, তাই না? এই টাইপের একটা মানে প্রবলেম, আমরা রিগ্রেশন প্রবলেম চিন্তা করছি আর কি। আচ্ছা, প্রথম স্টুডেন্টের কাছে আমি গেলাম, হ্যাঁ, সেখানে গিয়ে ও বললো যে আমি 100 ঘন্টা পড়ি সেমিস্টারে এবং আমার ধরো সিজিপিএ হয় 2.9, নর্মাল, ঠিক আছে। আরেকজনের কাছে গেছি আমি, ধরো 120 ঘন্টা পড়ে, তার হলো ধরো 3 পয়েন্ট, ধরো সে 120 ঘন্টা পরে তার সিজিপি হলো ধরো 3.5। আচ্ছা, তারপরে আমি আরেকজনের কাছে গেছি, ধরো সে হলো 130 ঘন্টা পরে, ঠিক আছে, তার সিজিপি দেখা যাচ্ছে যে হয়তো 3.03। মানে তারপরে আমি আরেকজন হয়তো 140 ঘন্টা পড়ে বা 150 ঘন্টা পড়ে, তার সিজিপি দেখা যাচ্ছে ধরো 3.8, তাই না? আরেকজন দেখা যাচ্ছে যে ধরো সেও 100 ধরো কত 45 ঘন্টা পড়ে। 3 পয়েন্ট, বুঝতে পারছো? তো আমি ওইভাবে নিলাম যে এখানে এখানে কিন্তু ট্রেডিশনাল প্রোগ্রামিং এটা চলবে না এখানে, যে এই যে স্টুডেন্ট কিন্তু 145 ঘন্টা পড়ে, তারপরে তার সিজিপিএ কিন্তু 3.2, আর এই যে 150 ঘন্টা পরে 3.8, বুঝতে পারছো? তাহলে এই ছাত্র কি, এই ছাত্র কিন্তু প্রচুর পড়াশোনা করে, রেজাল্ট ভালো হচ্ছে না। আচ্ছা, আর এক ছাত্র নিয়ে নিই লাস্টে, যে এও ধরো কত 100, এও খুব পড়াশোনা করে, ধরে নিচ্ছি যে এও 150 ঘন্টা পড়ে, হ্যাঁ, কিন্তু এর সিজিপি হলো খুব খারাপ অবস্থা, যে 2.8। এ সারাদিন টেবিলে থাকে একেবারে, কিন্তু সিজিপিএ কিন্তু খুবই পুর। দু একজন ছাত্র কিন্তু দেখা যায় যে প্রচুর পড়াশোনা করে কিন্তু সিজিপিএটা খুব বেশি হাই হয় না। আবার আমার কিছু ছাত্র আছে দেখা যাবে যে যে ধরো 100 ঘন্টা পড়ছে, ওর সিজিপিএ কিন্তু খুব হাই, 3.5। আচ্ছা, আমি এটুকু নিয়েই কাজ করছি, আর নিচ্ছি না ডাটা। আমি সার্ভে করলাম এই 7 জন স্টুডেন্টের উপরে, দিয়ে আমি এগুলো পাইছি আর কি। এখন আমি মডেলকে বলবো তুমি এই ডাটাগুলো রিড করো, করে তুমি এখন এটার প্যাটার্ন বোঝার চেষ্টা করো। তাহলে এটা প্রথম আমাকে বুঝতে হবে যে এটা কি টাইপের প্রবলেম।
তাই না? আমরা আমরা ইনপুট কি দিব? আমরা ইনপুট দিব এই যে আওয়ার্স, আর আউটপুট নিব সিজিপিএ। তাহলে এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে এটা একটা রিগ্রেশন প্রবলেম, তাই না? আমরা একটু ইতে চলে যাচ্ছি, ফাইলটা সেভ করে নিই আগে। সেভ অ্যাজ করে নাও, সেভ অ্যাজ করে নিচ্ছি এফ পাইথনের মধ্যে, এই ফোল্ডারে পাইথন। আচ্ছা, এফ পাইথনের মধ্যে আমি একটু সেভ করে নিচ্ছি যে CGPA প্রেড, এই ফাইলটা আমি কি করব, আমি CSV ফরম্যাটে সেভ করে দেব, CSV ফরম্যাটে সেভ করব। CGP প্রেড আপনাদের মনে রাখতে হবে একটু, CGPA প্রেড। আচ্ছা, থাকলো দেখি। তাহলে আমি একটু পাইথনে চলে যাচ্ছি, সরি জুপিটার নোটবুকে চলে গেলাম। আমি কিছু ইম্পোর্ট করে নেব, এটা ইম্পোর্ট আমাদের লাগবে। ইম্পোর্ট numpy as np, import pandas as pd, আমাদের লিনিয়ার রিগ্রেশন মডেলটা লাগবে। কি লিখবো আমরা, যে আচ্ছা আরেকটা ইনপুট আমরা করে নিই একটু ভিজুয়ালাইজেশনের জন্য, যে ইম্পোর্ট matplotlib.pyplot as plt, আর আমরা ইম্পোর্ট করব যে from scikit-learn, তাই না? scikit-learn linear model, import linear regression, তাই না? আমি একটু রান করার চেষ্টা দেখি হচ্ছে। আচ্ছা, আরো কিছু ইনপুট আমরা করে নেই, যে মডেলের পারফরমেন্স করার জন্য scikit-learn.matrix, তাই না? যে ম্যাট্রিক্স ইম্পোর্ট আমাদের মিন স্কোয়ার এরর। আচ্ছা, মিন, এই যে মিন অ্যাবসোলিউট এরর, তারপরে মিন স্কোয়ার এরর, মিন স্কোয়ার এরর, আর হলো এই যে R2 স্কোরটা আমাদের দরকার, এই যে R2 স্কোর, এই কয়েকটা আমি ইম্পোর্ট করে নেব। আচ্ছা, হয়ে গেছে আমাদের ইম্পোর্ট। এখন আমি আমার ডাটা সেটটা আমি লোড করে নেব, pd.read csv, আমার পাইথন ফোল্ডারে এটা ছিল, পাইথন ফোল্ডারে CGPA predict এরকম একটা মনে হয় আমাদের CSV ফাইল ছিল, এটা আমি রান করছি। ফাইন, রান হয়ে গেছে। আমি দেখছি এখন কি অবস্থা। দেখো আমি এটা আপলোড করে ফেললাম, যে আমাদের ফাইলটা রিড করতে পারলাম কিনা, যে আওয়ার্স এবং CGPA এখানে আছে। ফাইন।
তো এখন আমি একটু প্লট করে দেখবো যে আমাদের প্লটিংটা কেমন হচ্ছে। যে plt ডট স্ক্যাটার প্লট করি আমি, তাই না? স্ক্যাটার প্লট। আচ্ছা, তার আগে আমি একটা কাজ করব, যে আমি একটু কাজ করব, ইনপুট আউটপুট আলাদা করে দিই না, যে আমি ইনপুট লিখছি কত, ইনপুটটা হলো df ডট ড্রপ, কোনটা ড্রপ করব আমি, ডিএফ থেকে এই যে সিজিপি এটা, তাই না? তাহলে আওয়ার্স লাগবে ইনপুটে। ইনপুটকে আমি ক্যাপিটাল এক্স, বড় মানে আপার কেস এক্স দিয়ে ডিনোট করছি এখানে। এটা কোনো এমন কিছু না যে ওটা সবসময় করতে হবে, তো আমি জেনারেলি ওটাই করবো থ্রু আউট দ্য কোর্স। যে আপার কেস এক্স মানে বুঝতে হবে এটা ইনপুট ফিচার্স বা ইনপুট ডাটা। তাহলে আমি ডিএফ ডট ড্রপ, কোনটা ড্রপ করছি আমি সিজিপি ড্রপ, সিজিপিএ এইটা ড্রপ করব, এটা কলাম এটা, এই জন্য অ্যাক্সেস ইকুয়াল টু আমি 1 দিচ্ছি। আর ওয়াই ইকুয়াল টু লিখবো, সরাসরি লিখতে পারি এটা, ওয়াই ইকুয়াল টু ডিএফ ডট সিজিপি। একটু দেখবো যে কি হচ্ছে, এক্সট্রা কেমন, দেখো এক্সট্রা সব এখন আমাদের ইনপুট আওয়ার্সটা চলে আসছে। আর ওয়াইতে কি অবস্থা, ওয়াইতে দেখা যাবে যে এটাও, এখানেও আসলে আমাদের ওয়াই, আমি এটাও দেখো, এটা আমি লিখছি স্মল কেস ওয়াই। থ্রু আউট দ্য কোর্স আমি এরকমই ইউজ করবো, যে আপার কেস এক্সট্রা হবে ইনপুট ফিচার্স, আর ওয়াইটা জেনারেলি যেহেতু একটা ইনপুট ফিচার্স অনেকগুলো ফিচার্স থাকে, এই কারণে আমি একটু বড় হাতের এখানে এক্স ইউজ করছি। আর স্মল ওয়াই মানে আউটপুট, একটাই আমাদের আউটপুট পাবো। তাহলে এক্স ওয়াই প্রথম কাজ হলো এক্স ওয়াই এবং ইনপুট আউটপুটে আমি ডিভাইড করে ফেললাম আর কি, তাই না? এখন আমি আমাদের মডেল তৈরি করবো, তার মানে লিনিয়ার রিগ্রেশন মডেল। ওকে, তো এলআর ইকুয়াল লিনিয়ার রিগ্রেশন, আমি একটা অবজেক্ট তৈরি করলাম, এলআর ডট ফিড করব কোন ডাটা, ইনপুট ডাটা, আউটপুট ডাটা, তাই না? সুপারভাইজ লার্নিং ফিট হয়ে গেল। এখানে আমি ট্রেনিং টেস্টিং এ ভাগ করছি না, যেহেতু আমাদের কম ডাটা, এই জন্যই করছি না এটা। তো আমি কি করছি, প্রেডিকশন বের করছি, ওয়াই প্রেডিক্ট ইকুয়াল টু লিখছি যে এলআর ডট প্রেডিক্ট, কোনটা আমাদের এক্স, তাই না? ইনপুট দিয়ে আমি প্রেডিক্ট করে নিচ্ছি যে আউটপুট মানে আমাদের প্রেডিকশন কি হচ্ছে, তাই না? তো আমি একটু রান করে নিচ্ছি, দেখো এটা অলরেডি মডেল আমাদের তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখন আমি যেটা করব, যে আমাদের মডেলের পারফরমেন্স কেমন হলো সেটা দেখবো আর কি। তো দেখো আমার ওয়াই কেমন ছিল একটু দেখে নিতে পারি, এখানেই আমার ওয়াই ছিল এরকম। আর ওয়াই প্রেডিক্টটা কেমন হলো, মডেল কত প্রেডিক্ট করছে, মডেল করছে এরকম, দেখো, তাই না? প্রথম ডাটা কি ছিল, প্রথমটা ছিল আমাদের 2.9 সিজিপিএ, ও প্রেডিক্ট করছে 3.22, খুব একটা ভালো হয় নাই। তারপরটা 3.5 ছিল, ও প্রেডিক্ট করছে 3.23। এইভাবে কিন্তু সবগুলো, লাস্টেরটা কত ছিল 3.5, ও করছে 3.22 আর কি। মানে বুঝতে পারছো, এখানে 7 প্রেডিকশনে কিন্তু দেখা যাচ্ছে আর কি। ঠিক আছে, তো এখন দেখবো আমরা যে মডেলটার পারফরমেন্স কেমন হলো, অর্থাৎ আমি রিগ্রেশন ম্যাট্রিক্সটা বের করব। তো প্রথমে আসো যে আমাদের মিন অ্যাবসলিউট এররটা কেমন হচ্ছে। আমি এখানে লিখছি, দেখো মিন অ্যাবসলিউট এরর, একটা মিন অ্যাবসলিউট, এটা ভ্যারিয়েবল ধরো আমি, তাহলে আমাদের এটা কি ছিল, লাইব্রেরিটা কি বা ফাংশনটা কি, মেইন অ্যাবসলিউট এরর। এখানে আমি কি কি দিব, এখানে আমার রিয়েল অ্যাকচুয়াল ভ্যালু ছিল ওয়াই, আর প্রেডিক্টের ভ্যালু কোথায় আছে, ওয়াই প্রেডিক্ট।
তাই না? এটা দিব, দিয়ে আমি এম এ লিখবো, তাহলে এখানে আমাদের মিন অ্যাবসোলুট দেখো 0.3 হচ্ছে আর কি, তাই না? 0.308 এটা হলো আমাদের মিন অ্যাবসোলুট এরর। সিমিলারলি আমি এটা একটু কপি করে নিয়ে আসি। মিন স্কোয়ার্ড এররটা কেমন হবে? MSE, এটা আমি কি লিখবো, যে মিন স্কোয়ার্ড এরর, তাই না? মিন স্কোয়ার্ড এরর। আর আমাদের আর্গুমেন্ট ঠিক থাকবে, এটা আমরা দিব। রান করছি, দেখো এটা হচ্ছে যে 0.1, তাহলে ওটা হলো যে 0.3। তো এটা দিয়ে কিন্তু মডেলের পারফরমেন্স মানে এক্স্যাক্টলি মানে বোঝা যাবে না যে মডেলটা কেমন পারফর্ম করবে। এখানে এররটা বের করা গেল আর কি। এখন আমাদের R2 স্কোরটা বের করতে হবে, তাই না? তাহলে ওইখানে বলবো যে আসলে কত পার্সেন্ট হলো R2 স্কোর। এই ভ্যারিয়েবল আমি কি করবো, R2 স্কোর y প্রেডিক্ট দিয়ে আমি R2 স্কোরটা প্রিন্ট করে দেখবো যে এর ভ্যালুটা কত হচ্ছে। খুব খারাপ অবস্থা, 0.000.001, এর 100 দিয়ে গুণ করলে কত হবে? পয়েন্ট ওয়ান ওয়ান না, 0.11%, মানে খুবই পোর মডেল হয়েছে আর কি। মানে ডাটাগুলো আমাদের এত খারাপ অবস্থায় আছে যে এই জন্য মডেলটা খুবই খারাপ হয়েছে। আমি একটু চেঞ্জ করে তোমাদের দেখাচ্ছি যে এটা একটু মনে রাখো যে এই যে R2 স্কোর, হ্যাঁ আচ্ছা, এটা 100 দিয়ে গুণ করার পর এটা হলো কেন, তাই কি? ও আচ্ছা, 0.00 ছিল। এটা সেম হয়ে গেছে মনে হচ্ছে। এমএসি আর এটা কিন্তু একই রকম, অলমোস্ট একই রকম আছে। আচ্ছা, আমি একটু মডেলটা ইমপ্রুভ করার চেষ্টা করছি। দেখো আমি কিছু ডাটাটা খুব বেশি আসলে খারাপ হয়েছে, এই জন্য এই ঘটনাটা হয়েছে। আমি একটা ডাটা চেঞ্জ করব, দেখবো যে পারফরমেন্স ভালো হচ্ছে কিনা। দেখো এই হলো 150 ঘন্টা পরে 2.8 পাইছে। আর আর কোথায় 100 ঘন্টা পরে 3.5। তো আর এখানেও 150 ঘন্টা পরে কত 2.8 পাইছে। আর এই হলো, আমি ডাটাগুলো একটু দেখবো ভিজুয়ালি কেমন হচ্ছে, হ্যাঁ তারপরে আসছিলাম কেমন ছিল ডাটাটা। আমি পিএলটি ডট স্ক্যাটার প্লট করে দেখবো যে আসলে ঘটনাটা কি। স্ক্যাটার, তাই না? স্ক্যাটারে কি ইনপুট এক্স 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 অ্যাক্সিস এক্স আর এটা হলো ওয়াই, তাই না? সিম্পল একটা, আমি এখানে ফিগারটা অনেক বড় হয়ে গেছে। এটা আমি একটু পিএলটি ডট ফিগার সাইজ এটা ধরো 4/3, একটু কমিয়ে নিচ্ছি তাহলে দেখতে সুবিধা হবে। আমার দেখা যাচ্ছে, হ্যাঁ দেখো ঘটনাটা কি ঘটছে আসলে। 100 ঘন্টা পরে একজন কি হচ্ছে 2.9 পাইছে, একজন হলো, তাহলে মডেলের অবস্থা খারাপ হয়ে গেছে। এখানেও দেখো যে 150 ঘন্টা একজন পড়ছে, ওর সিজিপি কত লো আর এর সিজিপি কত হাই, একই পড়াশোনা। এই জন্য মডেল আসলে ভালো। এখানে মানে যারা কম পড়ছে, দারুণ ব্যাপার, তাই না? দেখো এগুলো কি হয়েছে, এগুলো তো কম পড়ছে, এগুলো হচ্ছে যে এগুলো হচ্ছে কম পড়ছে, তারপরে সিজিপি কিন্তু হাই, ঠিক আছে? এগুলো তো অনেক বেশি পড়ছে, এগুলো সিজিপি অনেক লো। এই জন্য মডেল মানে খুব ভালো আচরণ করে নাই। আমি একটা ডাটা চেঞ্জ করব, দেখো তখন কি হয়। আমি যে এই ডাটাটা দেখো যে বা এই স্যাম্পলটা যেটা, এইটা আমি একটু ওপরে তুলে দেবো, এইসব জায়গায় তুলে দেবো, এইসব জায়গায়। তখন দেখবো যে আমাদের পারফরমেন্সটা বেটার হচ্ছে কিনা। হ্যাঁ, একটাতেই আমি বুঝতে পারবো আর কি ঘটনা। এরে আমি কি করব দেখো, এর আছে 2.8, তো এটা 3.4 বানিয়ে দেবো। তাহলে একটা ডাটা চেঞ্জ করবো, কি হয় এর পারফরমেন্স। কোনটা এটা, এই যে 100 ঘন্টা, তাই না? সরি, 150 ঘন্টা 2.8 ছিল, এটাকে আমি 3.5, এটা আমি 3.5 বানিয়ে সেভ করব। ওকে,
স্যার উপরেরটা না নিচের 150টা ছিল স্যার? ও তাই তো, এটা তো 3.8 ছিল তাই না? 3.8 ছিল, জি স্যার। হ্যাঁ রাইট রাইট, গুড। এইটা ছিল 3.5। এর আমি একটু সেভ করে নেব। সেভ করে নিয়ে আমি এটাকে আবার এখান থেকে আমি রান করাবো, তাই না? এখান থেকে শুরু হবে আর কি। আমি দেখো এটা করলাম, করলাম, এরর কিন্তু কমে গেছে এবার, না 0.33 ছিল। আচ্ছা দেখি এটা 0.11 আছে, এবার কত হচ্ছে এটা? দেখো 0.07, এর কমে গেছে কিন্তু। এবার দেখবো যে 8 স্কোর আগে কত ছিল 0.11, এখন কত? এখন দেখো 16% হয়ে গেছে। যেটা 1%-এরও কম ছিল, এটা হয়ে গেছে 16%। বুঝতে পারছো? কারণ এই যে প্লট যদি করি, আগের প্লটটা এরকম ছিল, দেখো এখনকার প্লটটা কেমন হবে। এখনকার প্লটটা এই যে পয়েন্টটা এখানে ছিল, ডাটা পয়েন্টটা এটা এখানে চলে গেছে। বুঝতে পারছো? তারপরেও মডেল কিন্তু অত ভালো হয় না। আমি আর একটু চেঞ্জ করবো এবার, এইটাকে একটু নিচে নিয়ে আসবো, যে এটাকে, এই ডাটা পয়েন্টটা কত, 100 ঘন্টা একটু সিজিপি কত 3.5, এরা আমি করবো 3.1 এর দিকে রাখবো। একটু চেঞ্জ করবো আরেকবার, আবার চলে যাচ্ছি। কোনটা এটা 100 ঘন্টায় 3 কোনটা ছিল, এটা মনে না, এটাকে আমি 3.1 রাখবো। এইবার আমি আরেকবার আমি এটা সরি, দেখি মিন অ্যাবসলিউট কত ছিল আগে 0.25, এখন দেখো 0.19 হয়ে গেছে। এবার কি আছে, এটাও অনেক কমে, আর একটু কমে গেছে, 0.07 থেকে 0.5 হয়ে গেছে। আর টু স্কোরটা দেখো এখন 44%, দেখছো কিভাবে জাম দিয়ে দিয়েছে, অর্থাৎ মডেলটা বেটার হচ্ছে আর কি। হ্যাঁ, এই যে এই ঘটনা হলো আমাদের ডাটা পয়েন্টে যেটা নেমে গেছে। এখন দেখো, তার মানে আমি আটটু স্কোর থেকে ক্লিয়ার দেখতে পাচ্ছি যে আমার আসলে মডেলের পারফরমেন্স কেমন হচ্ছে। আমি কিন্তু এই যে অনেক সময় কিন্তু কারণ ভুল বলি যে আমরা কিভাবে একটা মডেলের পারফরমেন্স বের করব, মিন অ্যাবসলিউট এরর বা বা মিন স্কোয়ার এরর এগুলো দেখে বের করবো, আসলে সেটা নয়। আমরা মডেলের পারফরমেন্স বের করতে গেলে আমাদের আটটু স্কোর কিন্তু অবশ্যই জানতে হবে। তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি আমরা নিউমেরিক্যালি বুঝতে পারি যে মডেলের পারফরমেন্স কেমন হচ্ছে। ঠিক আছে, এখন দেখো আমরা আর একটু আগাই। এখানে একটা এটা 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 কিন্তু লিনিয়ার রিগ্রেশন মডেল, তাই না? এটা একটা লিনিয়ার রিগ্রেশন মডেল। তো এখন মডেলটা আমরা কি করছি, এই ডাটাগুলো দিয়ে আমরা কিন্তু মডেলকে ট্রেন করছি। তো মডেল ট্রেন করা মানেটা কি, মানে ম্যাথমেটিক্যালি চিন্তা করে একটা মডেল ট্রেন করছি, স্পেশালি লিনিয়ার রিগ্রেশন মডেল ট্রেন করা মানে কি, তোমাদের কি আইডিয়া যে ট্রেন করা মানে কি আসলে, কে বলবা? এটা প্যাটার্ন লার্ন করা শেখাচ্ছে স্যার, মানে ডেটা ম্যাথমেটিক্যালি কি বোঝানো হচ্ছে। লিনিয়ার রিগ্রেশন যদি আমরা স্যার ইকুয়েশন বলি y ইকুয়াল টু mx প্লাস c, যেটা আর কি বেসিক ইকুয়েশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, x এর ভ্যালু আমরা দিচ্ছি অ্যাকচুয়ালি, এবং আমার y এর ভ্যালুটা হচ্ছে গিয়ে মানে প্রেডিক্ট করছে। অ্যাকচুয়ালি আসলে এটা একটা লাইন, তাই না? y ইকুয়াল টু জি স্যার, mx mx প্লাস প্লাস c। b বা c যেটা বলো আর কি। তো আসলে এই মডেলকে ট্রেন করা মানে বুঝবো আসলে আমি এম আর বির ভ্যালু বের করছি। এই মডেল আসলে ঘটনাটা কি, আমি ইনিশিয়ালি ধরো এম এর ভ্যালু একটা, ইনিশিয়ালি এম এর ভ্যালু আমি ধরো 1 ধরেছি, এম এর ভ্যালু 1, বির ভ্যালু 1 ইনিশিয়ালি ধরছি। আর যেটা করা হচ্ছে যে মডেল কি করছে, প্রত্যেকটা ডাটা পয়েন্ট নিচ্ছে, ডাটা পয়েন্ট নিয়ে ও ও এরর ক্যালকুলেট করে এম আর বির ভ্যালু অ্যাডজাস্ট করছে। অ্যাডজাস্ট করতে করতে একসময় কি হবে, এটা আমাদের সবগুলো ইটারেশন শেষ হবে, ফাইনালি আমরা একটা এম আর বি পাবো। লিনিয়ার রিগ্রেশন মডেল ট্রেন করা মানে আসলে আমরা মানে ওই যে অনেক সময় বলি না ডাটা প্যাটার্ন রিড করে এই করে সেগুলো অনেক উত্তর দিই, কিন্তু আমরা এগুলো কিচ্ছু আসলে ভালো উত্তর না। উত্তর হলো কি, আরে বলবা যে আমরা একটা এম আর বির ভ্যালু সার্চ করে পেলাম আর কি।
এখানে লিনিয়ার রিগ্রেশন মডেল মানে আমরা একটা এম আর একটা বির ভ্যালু পাইছি। ট্রেন করা মানে আসলে এই দুইটা ভ্যালুকে অ্যাডজাস্ট করা বা এটার একটা ক্লোজ মানে পারফেক্টলি মানে একটা ক্লোজ টু পারফেক্ট ভ্যালু বের করা আর কি এম আর বির জন্য। এখানে ডাটা যত বেশি হবে তত এম আর বির ভ্যালুটা পারফেক্ট হবে। ঠিক আছে? এম আর বি এর ভ্যালুটা কি আমাদের প্রত্যেকটা ডেটা স্যাম্পলের জন্যই আপডেট হয় নাকি একটার জন্য একটা করে ভ্যালু থাকে? না, এটা আপডেট হবে, ফাইনালি একটাই তো ভ্যালু হবে। জি। হ্যাঁ, আমাদের তো যে পরে হয়তো আমরা সুযোগ পেলে পড়বো যে গ্রেডিয়েন্ট ডেসেন্ট এবং ব্যাক প্রপাগেশন মেথডগুলো কিভাবে আসলে ওয়েটগুলো আপডেট হয়, তাই না? এটা কিভাবে আসলে এম আর বি সেটা পরে হয়তো আমরা দেখবো। তো ফাইনাল আসলে একটা এম একটা বির ভ্যালু আমরা পাবো। দেখো এখান থেকে আমরা পাবো কিন্তু দেখতে পাবো যে এল আর ডট আন্ডারস্কোর কোএফিশিয়েন্ট না, এলআর ডট কোএফিশিয়েন্ট আন্ডারস্কোর দিলে কিন্তু এটা কি হবে, দেখো এটা আসলে এটাই এম এর ভ্যালু, এটাই এম এর ভ্যালু। আর এলআর তো আমাদের মডেল ডট ইন্টারসেপ্ট, এটা হলো আসলে বির ভ্যালু। আমি এটা সেভ করে নিচ্ছি যে এম ইকুয়াল টু লিখছি আমি এটা হলো এম আর এটা হলো বি। আর এম আর বি পেলে কিন্তু কাজ হয়ে যাবে, তাই না? বুঝতে পারছো এটা? আচ্ছা, এখন আমি এম আর বি তো জেনে গেছি, তাহলে তো আমি তো এখন ইজিলি একটা লিনিয়ার কি বল একটা লাইন ড্র করতে পারবো, কোনো ব্যাপার না। আচ্ছা, আমরা একটা লাইন ড্র করার চেষ্টা করব যে মডেল যে এম আর বি পেলো ওই লাইনটা কেমন, ঠিক আছে? কেমন আমরা দেখবো কিভাবে, আমরা একটা ধরো আমরা করি একটা এক্স অ্যাক্সিসে কিছু পয়েন্ট আমি করে নিই যে এটা কোথায় আছে, এনপি ডট আই থিঙ্ক লিন স্পেসটা কি, স্টার্ট স্টপ এবং কতগুলো পয়েন্ট আমি নিব, তাই না? আচ্ছা, স্টার্টটা কোথা থেকে, স্টার্টটা দেখো এখানে 100 আমি 50 থেকে নিচ্ছি, 50 থেকে স্টার্ট নিচ্ছি, মানে এক্স এর ভ্যালু 50 থেকে কতদূর পর্যন্ত 150, তো আমি আর একটু বেশি করে নিই, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 170 নিয়ে নিলাম, যে 170 ঘন্টা ম্যাক্সিমাম পড়বে আর মিনিমাম এখানে 50 ঘন্টা পড়া হয় বা আরো কম পড়ি আর কি, মানে ধরো 20 ঘন্টা পড়ি পুরো সেমিস্টারে, এর চেয়ে কম মানে পড়া এখানে হয় না আর কি, তাই না? ধরে নিচ্ছি, আমি 0 থেকে ধরতে পারি, কোনো ব্যাপার না, ধরে নিচ্ছি। আর ম্যাক্সিমাম হয়তো 170 ঘন্টা এখানে পড়া হয় আর কি। এখানে কতগুলো পয়েন্ট, আমি কিছু পয়েন্ট নিয়ে নিচ্ছি, যে ধরো এখানে 20টা পয়েন্ট আছে, 20টা পয়েন্ট x1 পেয়ে গেলাম। y1 কি করে বের করব, y1 ফর্মুলা আমরা জানি, m তো আমরা জানি, m মাল্টিপ্লাইড বাই x প্লাস মনে হয় বুঝতে পারছো এটা। x1 এবং y1 বের করে নিলাম, কি করব, x1 দেখতে যদি চাই কেমন হবে ভ্যালুগুলো, দেখো এরকম 20 থেকে শুরু হয়েছে এবং আমাদের 20 ভাগে মানে 20 থেকে 170 মধ্যে মোট 20টা ভ্যালু আছে আর কি, তাই না? এভাবে ক্যালকুলেট করে নিয়েছে। এখানে y1টা কত, এটাই তো y1টা কি, y1টা কিন্তু প্রেডিকশন ভ্যালু, কারণ এম আর বি তো আমি পেয়ে গেছি এই মডেলের, ওই এম আর বি দিয়ে কিন্তু আমি y1 এর ভ্যালুগুলো বের করছি। তো এটা তো প্রেডিকশন ভ্যালু আর কি, অর্থাৎ আমি যখন 20 ঘন্টা পড়বো তখন আমার সিজিপি হবে 2.2, যখন আমি 27 ঘন্টা পড়বো তখন ভ্যালু হবে 2.3, এইভাবে কিন্তু জিনিসগুলো এসছে। এবং 170 ঘন্টা পড়লে হবে 3.69 লাস্টেরটা। এটা আমি ড্র করব এখন আমাদের কোথায়, এইখানে
এখানে আমি একটা কাজ করব, এটা থাকুক, হ্যাঁ, এটার নিচে আমি ড্র করব, এটাকে আমি কপি করে নিচে নিয়ে যাই, কন্ট্রোল সি, নিচে নিয়ে যাই, এখানে কন্ট্রোল ভি, আমি দেখো ওইটাই এই হলো, এখানে আমি লাইনটা ড্র করব, রিগ্রেশন লাইনটা ড্র করব কিভাবে, আর একটা পিএলটি ডট আই থিঙ্ক প্লট নাকি, প্লট x1 y1, দেখো আমাদের রিগ্রেশন লাইন, যদি এদিকে ডাটা ছিল না তো এই কারণে আমাদের অনেক এটা হয়েছে। আমি একটু ডাটাটা একটু বাড়িয়ে দিয়েছি, এখান থেকে আমি ধরো 50 ঘন্টা থেকে শুরু করি, তার একটা বেটার রেজাল্ট পাবো। দেখো এটাই আমাদের রিগ্রেশন লাইন, মডেল এই লাইনটাই তৈরি করছে। এই লাইনটার জন্য এম আর বি, আমি আরো একটু কমিয়ে দিচ্ছি, তাহলে আর একটু ভালো লাগবে দেখতে। এটাকে আমি আর একটু কমিয়ে দিই, এটা ধরো 90, এটা আরো ভালো লাগছে দেখতে, না? এটাই কিন্তু আসলে আমাদের রিগ্রেশন লাইন হয়ে গেছে। এরর গুলো কি করে বের করছে, যে এটা এটা এখান থেকে এটুকু এরর, এখান থেকে এটুকু এরর, এই যে এটার জন্য এইটা এরর হয়েছে, এটার জন্য এইটা এরর হয়েছে, এটার জন্য এরর এইটুক, এটার জন্য কোনো এরর নাই, ফাইন, এটার জন্য এরর হয়ে গেছে। এগুলো যোগ করে তো মিন অ্যাবসলিউট এরর হয়েছে, এবং এগুলো স্কোর করে মিন স্কোয়ার্ড এরর হয়েছে। আর R2 স্কোর কি করে বের হয়েছে, এই যে মিন স্কোয়ার্ড এরর গুলো বের করার পরে এগুলো দেখো একটা অ্যাভারেজ লাইন আছে, তাই না? অ্যাভারেজ লাইনটা কেমন আমি ড্র করছি, ধরো এগুলোর অ্যাভারেজ লাইনটা এরকম হতে পারে আর কি, এটা হলো অ্যাভারেজ লাইন। অ্যাভারেজ লাইন থেকে তখন এই এরর গুলো বের করছি, যে এই এররটা, আমি এটাকে একটু সবুজ দিয়ে করছি, ধরো এই যে এটা, এই লাইনটা এখান থেকে, মানে এখান থেকে আর কি, এখান থেকে এইটু, এখান থেকে এত বড়, এখান থেকে এইটু, মানে এই লাইনের উপর যে এররটা আর কি, সেটা তো আসলে অ্যাভারেজ লাইনের এরর আর কি। এই এররটা দেখা যাবে এখানে, এটা তো অনেক বেশি আর কি। আর যে মডেল যে রিগ্রেশন লাইনটা তৈরি করছে ওই এররটা কম, এই জন্য R2 স্কোরটা 44% মনে হয় এসেছিল আর কি। তাও খুব যে ভালো তা কিন্তু নয়, 50% চেয়েও খারাপ আর কি। কারণ ডাটাটার ইয়াটা প্যাটার্নটা খুব ভালো ছিল না, আর কম ডাটা ছিল সোজা কথা। এম আর বি রিফাইন করার সুযোগ বেশি পাওয়া যায় নাই, মাত্র 6-7 বার সুযোগ পাওয়া গেছে, তাই না? এই জন্য ডাটা যত বেশি থাকবে তত অ্যাডজাস্টমেন্টটা বা এম আর বির ভ্যালুটা আরো সুন্দর হবে। আচ্ছা, তো ফাইনাল টাচ আমরা দিই, যে মডেল আমরা পেয়ে গেছি, এলআর মডেল। এটা প্রেডিকশন করব কিভাবে এখন নতুন ডাটার উপরে? ধরো নতুন একজন স্টুডেন্ট এসে গেছে, হ্যাঁ, সে নতুন একজন স্টুডেন্ট এসে গেছে, সে একটা প্রেডিকশন চাচ্ছে, তাই না? যে আমি লিখছি, দেখো যে আউট সমান সমান লিখছি, যে এলআর, বা আমি প্রথমে ইনপুট বললাম, যে ইনপুটটা আমাদের কত ঘন্টা পড়বো, ঠিক আছে, আমি হলো খুব মেপে দেখলাম যে আমি 125 ঘন্টা পড়বো, ঠিক আছে, তাহলে ইনপুট আমাদের 125 ঘন্টা, তাহলে আউটপুট কত হবে? আউটপুট, এলআর তো মডেল তৈরি হয়ে গেছে, আমি লিখবো এলআর ডট প্রেডিক্ট, আমি লিখবো এখানে কারণ এটা হলো 2D অ্যারে, তো আসলে আমাদের টেবিলটা 2D অ্যারে, মানে এক্স এর ডাইমেনশনটা আসলে 2D, এই কারণে আমাদের 2D এখানে, মানে ইনপুটটা 2D হিসেবে ইউজ করতে হবে। আমি এখানে আউটটা প্রিন্ট করে নেব, দেখি 125 ঘন্টা পড়লে কত সিজিপি হয় এখানে। দেখো বলছে 2.35, সরি 3.25 সিজিপি। আচ্ছা, তা তো কম হয়ে গেল, আমি পড়াশোনা বাড়িয়ে দেবো আর একটু, ঠিক আছে। আমি বললাম মডেলকে, বললাম ভাই আমি তো একটু পড়াশোনা বাড়াতে চাচ্ছি, 135 ঘন্টা পড়বো, তাহলে সিজিপি কত হবে দেখি। আবার রান করলাম, এবার 3.35, একটু ইমপ্রুভ করছে কিন্তু, তাই না? তো তাহলে খুব এখান থেকে একটা কিন্তু একটা ক্যালকুলেশন পাওয়া যায় যে রুয়েট সিএসসিতে কতটুকু পড়াশোনা করলে কতটুকু সিজিপি হয়, তাই না? এটা প্রেডিকশন মডেল কিন্তু মোটামুটি কিন্তু তৈরি হয়ে গেছে, তাই না? এখন আমি তো সিজিপি তে সন্তুষ্ট হতে পারছি না, তো ঠিক আছে, আমি 155 ঘন্টা পড়ব,
এবার দেখি, এবার 3.5 হয়ে গেছে। বুঝতে পারছো? ইভেন আমি যদি আরো পড়াশোনা বাড়িয়ে দিয়ে 185 ঘন্টা বা 185 180 ঘন্টা পড়বো, তাহলে কি হবে? তখন দেখা যাচ্ছে 3.8 হয়েছে। ঠিক আছে, এইবার আমি সন্তুষ্ট যে ঠিক আছে আমাকে 3.84 পাইতে হবে, তাহলে মোটামুটি 180-র উপরে পড়তে হবে, তাই না? আমার মনে হয় ফ্লেভারটা বুঝতে পারছো, তাই না মডেলের? হ্যালো, জি স্যার। মানে এটা কিন্তু আমরা উল্টাভাবে চিন্তা করতে পারি। উল্টাভাবে কি হবে, যে না না, আরে আমি বলবো যে সিজিপিএ মানে এত লাগবে, তাহলে কত ঘন্টা পড়তে হবে? খুব সিম্পল, কি করবা, ইনপুট আউটপুটে চেঞ্জ করে দিবা। বুঝতে পারছো? তখন কি করতে হবে, তখন এই এই যে যেটাকে তুমি এক্স ধরছো না, সিজিপিএ দিয়ে দিই, হ্যাঁ হ্যাঁ এটাই হয়ে যাবে ওয়াই, আর এটা হয়ে যাবে এক্স। এক্স। তোমরা এটা ট্রাই করে দেখবা এটা, তখন দেখবা যে মডেলটা তখন কি দেবো, আমি সিজিপিএ বলবো যে এত সিজিপিএ তাহলে কত ঘন্টা পড়তে হবে, তাই না? খুব সিম্পল কিন্তু। বা কিছু চেঞ্জ করবো না, আওয়ার্সটা নিয়ে আসবো এখানে, কন্ট্রোল সি, এইখানে সিজিপি এর জায়গায় আওয়ার্স দিয়ে দেবো, কন্ট্রোল ভি, তাহলে হয়ে যাবে। আর কিচ্ছু করতে হবে না, তাই না? এবার আওয়ার্সকে ড্রপ করো এক্স থেকে, তাহলে এখানে এক্স হবে সিজিপি আর এটা হবে ওয়াই। এটা হবে কেমন হবে দেখো, এক্স এর সিজিপি এসে গেছে আর ওয়াইতে কিন্তু এবার আওয়ার্স এসে গেছে না? আমি মডেল ট্রেন কিচ্ছু করতে মানে মডেল ট্রেন করছি, বের করলাম মিন স্কোয়ার, এটাও বের করলাম আর টু স্কোয়ার, এবার 44%। ডাটা এরকম, কোএফিশিয়েন্ট এরকম, ও এবার তো ডাটা ছোট ডাটা হয়ে গেছে, এই জন্য এটা এই ফিগারে আসে নাই আর কি। আচ্ছা বাদ দাও, আমি এইটা একটু দেখবো যে এখানে আসলে ইনপুটটা আমি এবার সিজিপিএ দিব, ঠিক আছে? মডেলটা কেমন হয়, সিজিপিএ দিব, সিজিপিএ সিজিপিএ চাচ্ছি আমি 3.5, তাহলে আমাদের আউটপুট কত বলছে? 137 পয়েন্ট, দেখো এটা খুব ইন্টারেস্টিং তাই না? 137.5 ঘন্টা পড়তে হবে। এটাকে জিরো দিয়ে দিলে একটু দেখতে ভালো লাগবে, যে জিরো ইন্ডেক্সটা চাচ্ছি, তাহলে কি যে 137 ঘন্টা পড়তে হবে। এটা একটু ভালো করে দিতে পারি যে প্রিন্ট যে প্রেডিক্টেড আওয়ার্স, তাহলে একটু ভালো লাগবে দেখতে, আশা করা যায়। যে লিখছে এখন প্রেডিক্টেড আওয়ার্স হলো 137.5। আচ্ছা যদি আমি 3.6 চাই সিজিপিএ, তখন কিন্তু 142 ঘন্টা করতে হবে। বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। তো আমরা খুব সিম্পল একটা মডেল নিয়ে আলাপ করলাম একটা ফ্লেভার দেওয়ার জন্য, যে লিনিয়ার রিগ্রেশন। তোমরা একটু প্র্যাকটিস করে নিও, অন্য একটা যে কোনো একটা প্রবলেম করে। আমি ডাটা সেট এখানে দরকার নাই, তোমরা যে কোনো একটা বানিয়ে নেবো, একটা বানিয়ে নিলে হবে কি ডাটাটা ভিজুয়ালাইজ করা যায়, বুঝতে সুবিধা হয় আর কি, যে লিনিয়ার একটা লিনিয়ার মডেল, লিনিয়ার রিগ্রেশন মডেল তৈরি করতে। আচ্ছা আর একটু কাজ তোমাদের একটু দিয়ে দিই, যে ধরো না সিজিপিএ শুধুমাত্র যে সিজিপিএ শুধুমাত্র আওয়ার্স না, আমি আর একটা ফিল্ড নিচ্ছি, সেটা হলো অ্যাটেন্ডেন্স, ঠিক আছে? এরকম একটা ফিল্ড নিচ্ছি, অ্যাটেন্ডেন্স ধরো এর হলো 80%, সরি 80% অ্যাটেন্ডেন্স, এর ধরো 70% অ্যাটেন্ডেন্স, ঠিক আছে? সরি এটা একটু কম নেই, এটা হলো ধরো 50% অ্যাটেন্ডেন্স, এর হলো 70%, ঠিক আছে? এর হলো ধরো 65%, এর হলো 72% অ্যাটেন্ডেন্স, আর 78% অ্যাটেন্ডেন্স, এর হলো 70% অ্যাটেন্ডেন্স,
এর হলো 73%, এর হলো 68%। এরকম তাহলে আমাদের কি হলো এখন? এটা 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 মাল্টিপল হয়ে গেল, তাই না? মাল্টিপল ফিচার প্রবলেম, মানে ইনপুট ফিচার এখন দুটো কিন্তু। হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার। আচ্ছা, টাইম কতক্ষণ আছে আরিয়া আমাদের স্যার মিটে? আর 3 মিনিট আছে। আচ্ছা, 3 মিনিট। তোমরা এটা একটু ট্রাই করবা, হ্যাঁ? যে ইনপুট জি ফিচার্স স্যার। এখন আমার দুটো হয়ে গেছে, এখন এই দুটো ফিচার, এটা তাহলে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন প্রবলেম, মানুষের মাল্টিভেরিয়েট রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন প্রবলেম। এটাও লিনিয়ার রিগ্রেশনই, কিন্তু এটাখানে ফিচার কি আছে, কি কি আছে? দুটো ফিচার আছে, তাই না? তাহলে এটা কিন্তু 2D তে হবে না, এটা 3D তে চলে যাবে কিন্তু, না? আমি জাস্ট এটা একটু রান করে দেখে দিচ্ছি, কুইকলি হয়ে যাবে। এটা আমি দেখো এই করছি, ডিএফটা আমাদের এরকম যে আওয়ার্স অ্যান্ড অ্যাটেন্ডেন্স আছে, আর এটা আমি কি করছি, এটা সিজিপিএ, কন্ট্রোল সি, আগেরটাই চলে যাচ্ছি, এখানে সিজিপিএ, আর এটাও সিজিপিএ। তাহলে ইনপুট আমাদের দুটো ফিল্ড, দেখো দুটো ফিল্ড ইনপুট, আর একটা ফিল্ড আউটপুট থাকবে, বা একটা অ্যাট্রিবিউট আউটপুট, যে সিজিপিএ আউটপুট। যে লিনিয়ার রিগ্রেশন আমি মডেল ট্রেন করছি, ট্রেন হয়ে গেছে। এগুলো দরকার নাই আপাতত, এগুলো দরকার নাই। এটা এররটা বের করে নিতে পারো, যে এররটা কত, এররটা খুবই কম, ভালো। দেখছো এখন বেটার হয়ে গেছে কিন্তু, তার মানে একটা ফিচার দিয়ে যেটা এরর হচ্ছিল, এখন দুটো ফিচার দিয়ে কিন্তু এররটা কমে গেছে অনেকটা। দেখো এটা তো অনেক কম, মানে 8 স্কোর আরো বেটার হয়ে যাবে, দেখবা। দেখছো 70% হয়ে গেছে। আমি ড্র করছি না, কারণ মানে 2D তে এরকম 3D জিনিস ড্র করা যাবে না, এটা ড্র করছি না। আমি এবার দেখছি যে এই কি জানো, এই যে কোএফিসিয়েন্টটা, তাহলে এখানে দুটো কোএফিসিয়েন্ট পাওয়ার কথা, দেখো, তাই না? প্রত্যেকটা ফিচারের জন্য আমি একটা করে এম এর ভ্যালু পাবো আর কি, দুটো কোএফিসিয়েন্ট পাবো। বির ভ্যালু কিন্তু আমি একটাই পাবো, বির ভ্যালু কিন্তু আমি একটাই পাবো, এই বির ভ্যালু হয়ে গেল, তাই না? তো আমি এখানে আর কি করব, আমি একটা জাস্ট খালি করে দেখিয়ে দিচ্ছি যে ইনপুট আমাদের ধরো এইখানে, এটা না, ইনপুট আমাদের কি কি আছে। ধরো আমি কত ঘন্টা পড়ছি, আমি পড়ছি, ধরো আমি 130 ঘন্টা পড়বো, আর আমার আমার অ্যাটেন্ডেন্স হলো ধরো 67%, তাই না? তাহলে দেখি আমার ইয়ে কত হয়, প্রেডিক্টেড সিজিপিএ কত, সিজিপিএ, তাই না? আমি বলে দিলাম। হ্যালো, জি স্যার। আচ্ছা, ওকে, জাস্ট আমার শেষের দিকে চলে গেছি, আমার মনে হয় দেখতে পাচ্ছ, তাই না? জি স্যার। তাহলে আমি কি করলাম দেখো, আমি এই প্রথমে তোমরা দেখতে পাইছো মনে হয় না, যে আমি দুটো এখন দুটো ফিচার আমাদের, একটা হলো, একটা কি আমাদের আওয়ার্স, এবং একটা হলো অ্যাটেন্ডেন্স, তাই না? তাহলে আমাদের সিজিপি, হ্যাঁ, আমাদের সিজিপি 2 পয়েন্ট। আচ্ছা, ঠিক আছে, এখন তো বুঝতে হবে, এখন তো সিজিপি খারাপ হয়ে যাচ্ছে, আমার তো এখন অ্যাটেন্ডেন্স বাড়াতে হবে। ঠিক আছে, আমি চিন্তা করলাম যে অ্যাটেন্ডেন্স আমি এখন বেশি বেশি ক্লাস উপস্থিত থাকবো আর কি। আমি অ্যাটেন্ডেন্স বাড়িয়ে দিলাম 80% অ্যাটেন্ডেন্স। তাহলে কি অবস্থা হবে এখানে দেখি, এখন দেখো ড্রামাটিক্যালি বেড়ে গেছে না, 3.62 হয়ে গেছে। তাহলে মডেলটা কতভাবে হেল্প করতে পারে দেখো একজন স্টুডেন্টকে, তাই না? যেখানে অ্যাটেন্ডেন্স একটু ভালো থাকলেই কিন্তু সিজিপি অনেক ইমপ্রুভ করে দেয়।
তাহলে অ্যাটেন্ডেন্স ভালো থাকলে কি হবে, যে অ্যাটেন্ডেন্সের মার্কস আছে একটা, এটা বেড়ে যাবে, হ্যাঁ, কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট বেড়ে যাবে, অ্যাটেন্ডেন্স থাকলে সিটিগুলো ভালো হবে, সিটি ভালো হবে, তারপরে কনসেপ্ট ভালো হবে, ফাইনাল এক্সাম আশা করা যায় ভালো হবে আর কি, ফাইনালি সিজিপিএটা ইমপ্রুভ, তাই না? যদি আমি পড়াশোনা ক্লাস খুব করছি কিন্তু পড়াশোনা কমিয়ে দিয়েছি, তাই না? পড়াশোনা কমিয়ে দিয়েছি, যে পড়াশোনা তো দরকার নাই, আমি ক্লাস তো ভালো মতোই করছি, তাই না? তাহলে কি হবে দেখি, এবার খুব বেশি কমে না কিন্তু, না 3.27। তাহলে কি বোঝা গেল বলো দেখি, যে আমাদের মডেলটা একটু মানে হাইলি বায়াস কিন্তু, তাই না? সিজিপিএটার মানে সিজিপিএটা কার উপরে বেশি ডিপেন্ডেন্ট বোঝাই যাচ্ছে, যে অ্যাটেন্ডেন্সের উপরে বেশি ডিপেন্ডেন্ট, বুঝতে পারছো? তাহলে আমরা অংশ বলি না যে এক্সপ্লেনেবল মেশিন লার্নিং বা এক্সপ্লেনেবল এআই অংশ বলি, এক্সপ্লেন করা বুদ্ধি হলো ওইটা আর কি, যেখানে আমি কি মানে ক্যাচ পয়েন্টে কি পেলাম আসলে, আমি এটাই পেলাম যে আসলে যে যে এই মডেলটা আসলে এই বেশি ডিপেন্ডেন্ট হলো, ডিপেন্ডেন্ট বেশি ফিচার হলো, মোস্টলি ডিপেন্ডেন্ট ফিচার হলো আমাদের অ্যাটেন্ডেন্সের বেশি ডিপেন্ড করছে। এটা তোমরা একটা অ্যাপস তৈরি করে ফেলতে পারো, যে একটা যেটা মানে সার্ভারে ডিপ্লয় করার জন্য, যে ইনপুট নিয়ে নেবা, যে এন্টার ইওর, তাই না, মানে নাম্বার অফ আওয়ার্স এবং অ্যাটেন্ডেন্স ইনপুট নিয়ে নেবো এবং এটা আউটপুট দিয়ে দেবো প্রেডিক্টেড সিজিপিটা। তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আজকে অনেক ক্লাসিফিকেশনটা পড়ার মানে আলোচনা করার খুব বেশি আর কোনো সময় হবে না, কালকে আমরা মনে ক্লাসিফিকেশন নিয়ে পড়ব। স্যার এখান থেকে আমাদের এক্সামে কোশ্চেন কেমন আসতে পারে? এখন এক্সামটা ভুলে যাও, বুঝতে পারছো? খালি এগুলো একটু জি, স্যার। মানে রিভিউ করতে থাকো, আর যদি কোনো নতুন কনসেপ্ট থাকে সেটা নিতে থাকো আর কি, মানে মেশিন লার্নিং এর বেস কনসেপ্টটা নিতে হবে আর কি। আমরা আজকে কি কি শিখলাম, ক্যাচ পয়েন্টগুলো কি কি? ক্যাচ পয়েন্টগুলো যে যে লিনিয়ার রিগ্রেশন মডেলটা আসলে কি, ডেফিনেশন কি হবে। কেউ যদি জিজ্ঞাসা করে যে লিনিয়ার রিগ্রেশন মডেল একটু বলো, এটা না সে প্যাটার্ন দেখে ডাটা লার্ন করে, ঠিক আছে, এটা ওকে, এটা সবাই বলতে পারবে, কিন্তু আসলে টেকনিক্যালি বলতে হলে এই একটা আসলে একটা লাইন প্রডিউস করে, তাই না? একটা রিগ্রেশন লাইন প্রডিউস করে, রিগ্রেশন লাইন প্রডিউস করার জন্য ম্যাথমেটিক্যালি এম আর বি লাগে সোজা। ফাইনালি আসলে আমরা ট্রেন করা মানে এম আর বি এর ভ্যালুটা ফিক্স করি সোজা। এটা হলো ক্যাচ পয়েন্ট হলো আজকে। স্যার আসসালামু আলাইকুম। জি বলো। স্যার একটা ছোট কোশ্চেন, সেটা হচ্ছে এখানে যেরকম আমাদের দুটো প্যারামিটার আছে, একটা হচ্ছে স্টাডি আওয়ার্স আর একটা হচ্ছে অ্যাটেন্ডেন্স। স্যার এখানে যে দুটো প্যারামিটার, মূলত এই দুটো প্যারামিটারই কিন্তু মানে আমার আউটপুটের সাথে মানে সিজিপি এর সাথে মানে প্রপোর্শনালি আসলে রিলেশনটা, মানে অ্যাটেন্ডেন্স Relation বাড়লেও আছে। সিজিপি হ্যাঁ হ্যাঁ মানে relation আছে। মানে এমন কোন প্যারামিটার যদি অ্যাড হয় যার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হতে পারে। মানে রিলেশনটা আছে, মানে যেটা হতে পারে, বাড়লে হতে আমার সিজিপি খুব মানে হতে স্যার পারে। ওই ধরনের প্যারামিটার গুলোকে আসলে স্যার মিসলিড করে নাকি মানে থাকতে পারে স্যার এরকম রিয়েল থাকতে পারে, থাকতে পারে। হ্যাঁ, নেগেটিভ কোরিলেশন আর কি, এটা পরে আমরা আরো দেখবো আর কি, নেগেটিভ কোরিলেশন থাকবে। আমরা যখন ওই যে একটা এক্সাম্পল ডাটা সেট আমরা নিব, খুব পপুলার যেটা টাইটানিক ডাটা সেট, তোমরা হয়তো ইউজ করে থাকতে পারো। টাইটানিক ডাটা সেটে দেখবে এরকম কিছু কিছু ইয়ে আছে, তখন আমরা আলোচনা করবো একটু ডিটেলস। থাকতে পারে এটা, কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল আর কি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, সুইট আছো নাকি এখানে, না কে অ্যাটেন্ডেন্স কে নিচ্ছে? হ্যালো, স্যার একটা ছেলে তো নিত কে ও আসছে আজকে ক্লাসে? রাকিবুল নিচ্ছিল। রাকিবুল, হ্যাঁ। তো রাকিবুল তো ক্লাসে আজকে নাই মনে হয়, না? তো তোমরা একটু নিয়ে রাখো। হ্যাঁ, রাকিব ভাই নিচ্ছে। হ্যালো রাকিব আছো? রাকিব মনে হয় নাই, তো তোমরা একটু মেনটেন করো, ও না থাকলে। জি স্যার, সমস্যা নেই স্যার। তো ঠিক আছে, আর মনে হয় কোশ্চেন Attendance collect খুব একটা করেছে নাই, স্যার। থাকলেও কালকেও আমরা আলোচনা করতে পারি, ডোন্ট ওয়ারি, আলোচনা করতে থাকবো।
কালকে আমরা একটু ক্লাসিফিকেশন প্রবলেম নিয়ে একটু আলাপ করবো, ঠিক আছে? তারপর আমরা অন্যদিকে যাবো আর কি। তো ঠিক আছে, আজকে আমি শেষ করলাম। তোমার সবাই ভালো থাকো, গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।